বন্ধুরা, আজকে একটা মাছের ডিমের দারুণ রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজ এবং অন্যরকম একটা ইউনিক রেসিপি। খুব সহজে চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে মাছের ডিমটা আমি ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আসুন একটার পর একটা দেখিয়ে দিই যে কিভাবে এটা আমি করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাহলে বুঝতে পারবেন না কোন মশলাটা আমি কখন কিভাবে দিয়েছি, কোন নিয়মে করলাম। তখন কিন্তু আমার মতো হবে না। তখন কিন্তু আমার মতো স্বাদটা নাও হতে পারে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি আমার স্বাদ মতো দিলাম, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হলুদের গুঁড়ো দিলাম, একটু দিলাম জিরের গুঁড়ো, একটু দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আজকে আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এখানে দিয়ে দিলাম বেসন। এখানে ১ চামচ মতো বেসন আমি দিলাম। বেশি বেসনের ব্যবহার কিন্তু এখানে করার কোনো প্রয়োজন নেই। তাহলে কিন্তু এই জিনিসটা খুব একটা ভালো লাগবে না। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি খুব সরু করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। পেঁয়াজটা না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে এটা আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যাতে ডিমের কোনো রকম দলা না থাকে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি আমি সব মসলাগুলো দেওয়ার পরে আমি এটা মানে ডিমটা যেটা সেটা মাখছি। আপনারা চাইলে কিন্তু শুধু ডিমটাও আগে ভালোভাবে মেখে নিয়ে মশলাটা দিয়ে মিক্স করতে পারেন। সেটাও চলবে কিন্তু এটাও হবে। কোনো অসুবিধা নেই। ডিমটা মাখা নিয়ে দরকার। সেজন্য আমি দিয়ে আপনাদেরকে মেখে দিলাম আপনাদের কাজটা সুবিধা করার জন্য। এটা আপনারা আগে ডিমটা মেখে নিয়েও কিন্তু মসলাটা মিক্স করতে পারেন। কোনো অসুবিধা নেই। তাই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কখন কখন কোন মসলাটা দিলাম, কিভাবে করলাম। তাহলে আপনাদের সুবিধা হবে রান্নাটা করতে। তাহলে কোনো রকম ভুল হওয়ার হবে না যে আমি কিভাবে করলাম তাহলে স্বাদটা কিন্তু আমার মতো হবে। নইলে কিন্তু আপনাদের রান্নাটা এদিক থেকে একটু ওদিক হতে পারে। তখন কিন্তু বলবেন না যে আমি ঠিকঠাক শেখাতে পারিনি। তবেই কিন্তু স্বাদটা আমার মতো হবে। এরপর একটা ননস্টিকের তাওয়া আমি বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এই ধরনের তাওয়া নেওয়ার, তবেই কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে। কানা না থাকা যে তাওয়াগুলো, সেগুলোতে কিন্তু এই জিনিসটা একটু অসুবিধা হতে পারে। একটু একদম যে হবে না সেটা বলব না, কিন্তু একটু অসুবিধা হবে। আপনারা পরের স্টেপটা বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যিই এটা এইভাবে না করলে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। দিয়ে এরপর পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবো। সরষের তেলটা গরম হয়ে গেছে। এরপর হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। যেন কোনো জায়গাটা একটু বেশি মোটা না হয়ে থাকে। সব জায়গাটা যেন সমানভাবে সমান হয়ে থাকে। দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই কম করে বসিয়ে রাখুন যাতে অন্য দিকটা একটু বেশ ভালো মতো হয়ে যায়। একটু শক্ত হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এটা আমি বসিয়ে রাখবো। একটা দিক আমি দেখেই বুঝতে পারছি যে হয়ে গেছে। আপনারাও আশা করি বুঝতে পারছেন যে একটা দিক মোটামুটি হয়ে গেছে। কেন দেখুন রান্না যারা করি আমরা কম বেশি একটু একটা আন্দাজ করা যায় যে কতটা কি রান্না হয়েছে। দেখুন আমরা কাটছি সেটা বুঝতেই পারছেন যে পেছন দিকটা হয়ে গেছে, কাটতে একটু অসুবিধা হচ্ছে। এভাবেই ১ম এ ছোট, ছোট করে কেটে নেবেন। নইলে কি বলুন তো এটা যদি উল্টাতে যান, উল্টাতে গেলে ভেঙে যাবে। ১ম এ যদি আপনারা এভাবে ছোট, ছোট করে কেটে নেন তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। এভাবে করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখবেন কোনো রকম অসুবিধা হবে না, আপনার কাজটা কিন্তু খুব সহজ হবে। এরপর এখান থেকে এরকম ছোট, ছোট করে পিস করে কেটে নেবেন। তাহলে কাজটা আপনার আরও সুবিধা হয়ে যাবে। এভাবে করবেন দেখতেও খুব সুন্দর লাগবে আর কাজটাও আপনার সুবিধা হয়ে যাবে। প্রত্যেকটা এভাবেই আমি কেটে নেব। দিয়ে এগুলো উল্টে দেব। একটা দিক তো হয়েছে, আরেকটা দিক তো হতে হবে। অন্য দিকটা তো কাঁচা আছে। একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কম করা থাকবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়াবেন না। তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ালে ওগুলো পুড়ে যাবে। জিনিসটা কুক হবে না। তখন কিন্তু জিনিসটা পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। ওইজন্য একদম ১ম থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কম করে রাখবেন। একটু বেসনটা দিয়েছিলাম ওই জাস্ট বাইন্ডিং এর জন্য, সেটা বুঝতেই পারছেন যে ক্রিসপি ভাবটা কি সুন্দর নিয়ে এসেছে। একটা কালার এনেছে সুন্দর। ওই জাস্ট একটু অল্প একটু বেসনের জন্য। এরপর একটা কড়া গরম করে দিয়েছি। বাকি রান্নাটা এরপরে এগিয়ে নিয়ে যাবো। ওগুলো তো আমার ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা আলু আমি ছোট করে কেটে রেখেছি। আমি আমার প্রয়োজন মতো আলু নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নেবেন। সেই আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। চেষ্টা করবেন আলুটা এখানেই মোটামুটি বেশিরভাগটা সেদ্ধ করে নিতে। তাহলে রান্নাটা আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। কেন বেশি বেশি আর কিছু দেওয়ার নেই। আমি আলুটা এখানেই প্রায় সেদ্ধ করে নিয়েছি।
কাজেই রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা একটু ছোট করে কেটে নেওয়ার জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেন ডিমটা আমার ভাজা, আলুটাও আমার প্রায় সেদ্ধ, কাজেই রান্নাটা করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি। এরপর এর মধ্যে আমি ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ খুব সরু করে কেটে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন কালার আমি করব না। মোটামুটি একটু কালার এসে যাওয়া পর্যন্ত, যখন একটু কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। এরপর কালারটা দেখুন অল্প, অল্প আমার নরম হয়ে গেছে পেঁয়াজটা, কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট করে কেটে রাখা টমেটো। বেশ টমেটোর কালারটা বেশ লাল হলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় তরকারির। চেষ্টা করবেন একটু বেশ লাল টমেটো নেওয়ার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। নুনটা টমেটোর সঙ্গে দিয়ে দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেইজন্য আমি টমেটোর সঙ্গে নুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা বেটেও দিতে পারেন। তবে টমেটো বেটেও দিতে পারেন, আর এরকম কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টমেটোটা বেটে দিলে গ্রেভিটা আরেকটু গাঢ় হবে। আর এটা যদি আপনি এরকম নুন দিয়ে করেন, তো সেখানেও টমেটোটা গলে যাবে, কোনো অসুবিধা নেই। যেটা আপনার ইচ্ছা সেটা আপনি সেভাবেই দিতে পারেন। টমেটোটা যখন দেখবেন একটু নরম হয়েছে, তারপর বাকি মশলাগুলো দেবেন। এরপর দেখুন টমেটোটা একটু মতো নরম হয়েই গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এখানে আদা রসুন দুটোর ব্যবহারই করতে হবে, যে শুধু আদা বাটা দিলাম বা শুধু রসুন বাটা দিলাম দিলে চলবে না। আদা আর রসুন একসঙ্গে আমার বাটা ছিল, সেটা আমি ১ চামচ দিয়ে দিলাম। ওটা ১ মিনিট মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর বাকি মসলাগুলো আমি এখানে দেবো। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার নিজের ইচ্ছে মতো দেবেন। দিলাম জিরের গুঁড়ো। আর এইটা যেহেতু মাছের প্রিপারেশন, জিরের গুঁড়োটা তো অবশ্যই লাগবে। তাই জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাছের যেকোনো প্রিপারেশনে একটু জিরের গুঁড়ো দিলে না, জিরের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু খুব সুন্দর লাগে। ওই জন্য চেষ্টা করবেন মাছের যেকোনো জিনিসে একটু জিরের গুঁড়ো দিতে। যে সে একটু জিরের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে। এবারে বেশ মশলাটা অনেক বেশ ২-৩ মিনিট ভাজা হয়ে গেছে। এরপর ওটা পুড়ে যেত। সেইজন্য সামান্য অল্প জলের ছিটা দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা বেশ ৩-৪ মিনিট একটু ভালো করে কম আঁচে একটু কষিয়ে নেবেন। দেখবেন মশলাটা কষিয়ে নিলে বেশ একটা ভালো ফ্লেভার আসবে। এই মশলাটাও কিন্তু কম আঁচেই কষবেন। খুব বেশি হাই ফ্লেমে কষবেন না, মিডিয়াম আঁচে কষবেন, যাতে মশলাটা খুব সুন্দর কষানো হয়। মশলাটা যখন দেখবেন কষানো হয়ে গেছে, এরপর সাইড থেকে তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দেবেন ভাজা আলুগুলো। আলুটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনাদের ১ম এই বলেছিলাম যে আলুটা একটু এমনভাবে ভাজবেন যেন সেদ্ধ হয়ে যায়। তাহলে আপনার রান্নাটা তাড়াতাড়ি হবে। এরপর এই আলুটা দিয়েও বেশ ৩-৪ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে হালকা, হালকা করে একটুখানি কিছুক্ষণ কষে নেব। যেহেতু আলুটা আমার ভাজা অনেকটা বেশ নরম হয়ে গেছে, তাহলে আমার রান্নাটা তো জল দিয়ে সেদ্ধ করতে বেশিক্ষণ লাগবে না। ওইজন্য এটা যতক্ষণ কষবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। সেজন্য একটু সময় নিয়ে বেশ ৩-৪ মিনিট